আমরা দেখেছি যে অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, জবাবদিহিতা না থাকলে যে কোনো সরকার আসলে কি পরিমাণে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। দলগুলোর ভিতরে অভ্যন্তরীণ সংস্কার হওয়া খুবই প্রয়োজন। যেই দলগুলোতে আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, গুম, খুন এগুলোকে পারমিট করার কোনো ধরনের লিগ্যাল প্রসেস যদি থাকে বা কোনো ধরনের সিস্টেম যদি থাকে যে যারা সন্ত্রাসী তারাও দলগুলোতে বেশি প্রাধান্য পাবে, এই ধরনের সিস্টেম থাকলে আসলে মোটা দাগে আমরা কখনোই রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে পারবো না। আমাদের তরুণ জনগোষ্ঠীর মধ্যে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে অন্তত এই তরুণ জনগোষ্ঠী একেবারেই নিজেদের কনসেপ্ট, নিজেদের যে মাথা সেটা বিকিয়ে দেয়নি। আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক দল বাংলাদেশে প্রয়োজন, এটা আগেও প্রয়োজন ছিল, যেহেতু আমরা আওয়ামী লীগ বিএনপির একটা বাইনারির মধ্যে আসলে আমরা বড় হয়েছি। আমাদের দীর্ঘদিনের যৌবন তারুণ্য গেছে যে একটি বাইনারির মধ্যে বসবাস করে এবং সেটার মধ্যেই নিজেদের সিদ্ধান্তসমূহ নিয়ে। তো আমরা চাচ্ছি যে আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার মধ্যেই আছে যে একটি তৃতীয় শক্তির আবির্ভাব ঘটুক, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং সেই সাথে অবশ্যই একটা প্রয়োজন আছে যে এখানে অভ্যুত্থানের পরবর্তী সময়ে অভ্যুত্থানকে সমুন্নত রাখার লক্ষ্যে এবং সেই প্রতিজ্ঞা নিয়ে আসলে একটি নতুন রাজনৈতিক দল আসা উচিত এবং তার সেই গঠন করার উদ্দেশ্যে, সেই রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্যে যে কেউ এগিয়ে আসতে পারে। আমরা মনে করি এটা আসলে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে আবির্ভূত হওয়া একটি রাজনৈতিক দল না হয়ে এটা আসলে একটি জনগণের প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটা আসলে অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে আবিষ্কার করবে। যেহেতু আমরা মনে করছি যে জনগণের মধ্যে থেকে, অভ্যুত্থানের শক্তিদের মধ্যে থেকে একটি রাজনৈতিক দল গঠন করা উচিত, তাহলে অবশ্যই আমাদের চাহিদা থাকবে যে যেই জনগণের কথা আমরা বলছি তাদের সাথে আমাদের যোগাযোগটা আসলে কতটুকু, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা জনগণের সাথে কথা বলছি এবং আমাদের একদম প্রান্তিক যত জনগোষ্ঠী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের একদম মূল কমিটিতে, সেন্ট্রাল কমিটিতে নানান ধরনের জনগোষ্ঠীর মানুষ আছে এবং নানান ভাবে রাজনৈতিকভাবে যুক্ত মতের মানুষ আছেন। সকলের সাথে আমাদের একটা যোগাযোগ হচ্ছে এবং তাদের মাধ্যমে আমরা আরও বৃহৎ জনগোষ্ঠীর সাথে কানেকশন করার চেষ্টা করছি এবং এর মাধ্যমে আমরা জনমতটা বোঝার চেষ্টা করছি যে এই মুহূর্তে একটি নতুন রাজনৈতিক দলের রূপরেখা বা চিত্রটা কেমন হতে পারে। আমাদের প্রায় 150 কমিটি হয়ে গেছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, আমরা বিপুল পরিমাণে মানুষের সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের মনে হয় যে আমরা হয়তো মানুষের সাড়া, মানে মানুষ যে পরিমাণ রেসপন্স করছে তাদের উৎসাহ অনুযায়ী হয়তো আমরা তাদেরকে সেই পরিমাণ অ্যাটেন্ড করতে পারছি না বা সাড়া দিতে পারছি না। এবং সেই সাথে আমি বলবো যে আমাদের যেহেতু থানা এবং উপজেলা লেভেলে আমরা কমিটিটা দিচ্ছি, আমরা বলবো যে আমাদের গ্রাসরুটে ভালো যোগাযোগ আছে, তৃণমূলে আমরা ভালো যোগাযোগ রেখেছি এবং সেই সাথে আমরা ওয়ার্ড পর্যায়ের কমিটির কথা ভাবছি। আমরা যেটা নর্মালি দেখে থাকি, স্বাভাবিকভাবে সব রাজনৈতিক দলে সাধারণত জেলা কমিটিগুলো, বিভাগীয় কমিটিগুলো প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু আমাদের যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করেছি যে তৃণমূলের যোগাযোগটা বাড়াতে। এই কারণে আমরা উপজেলা বা থানা, এটা কষ্টসাধ্য হলেও আমরা চেষ্টা করেছি যাতে সকল শ্রেণী পেশা এবং সকল লেভেলের মানুষের সাথে আমাদের যোগাযোগটা যাতে স্ট্যাবলিশ হয়। বিএনপির কাছ থেকে আমরা আসলে এই ধরনের ভয় আশা করি না, কারণ বিএনপি একটি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে আসা একটি রাজনৈতিক দল এবং এই 15 বছরের রেজিমে, হাসিনা রেজিমে যথেষ্ট পরিমাণ নিপীড়িত, যথেষ্ট পরিমাণ অত্যাচারিত একটি দল। তাদের কাছ থেকে আমরা এই ধরনের ভয় আশা করি না। তারা যেহেতু হাসিনাকে ভয় না করেও 5 আগস্ট নামতে পেরেছেন, তারপরেও আমরা আশা করি যে তারা আসলে নিজেদের এই ধরনের আশঙ্কা উতরে উঠে এই ধরনের ভয় ভীতি নিজেরা পাওয়া বন্ধ করবেন এবং বাংলাদেশের জনগণকে এই ধরনের ভীতির মধ্যে ঠেলে দেওয়া বন্ধ করবেন। এখন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে আসলে একটি 1/11 পরিস্থিতিকে তুলনা করা আমার কাছে একেবারেই ঐতিহাসিকভাবে সঠিক একটি বিশ্লেষণ মনে হয় না। এবং সেই সাথে বিএনপি, আমরা বারবার বলেছি, ওনারা নিজেরাই একটা কিংস পার্টির তকমা তাদের গায়েও লেগে আছে, সেই সাথে তারা একটি বড় নিপীড়িত দলও। উভয় ক্ষেত্রেই তাদের যথেষ্ট পরিমাণ তাদের সপক্ষে যুক্তি আছে, এই দুইটি পক্ষেই। কিন্তু আমরা বলবো যে বিএনপিকে আহ্বান জানাচ্ছি,
আপনারা রাজনৈতিকভাবে আমরা এলাই, কারণ হচ্ছে আমরা অভ্যুত্থান, আপনারাও বলছেন আপনার অভ্যুত্থানের শক্তি, আপনারাও বলছেন অভ্যুত্থানে আপনারা অবদান রেখেছেন। এই মুহূর্তে দরকার রাষ্ট্র পুনর্গঠন, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে বিএনপি কে নাগরিক কমিটি, কে অন্য কোনো দল বা কে জামাত, এই জিনিসগুলো আসলে পার্থক্য করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ এই ধরনের পার্থক্য করতে গেলে যেই ধরনের বিভাজন সমাজে সৃষ্টি হবে, সেই ধরনের বিভাজনের মধ্যে দিয়ে আমরা আবার আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজটি পিছিয়ে যাবে। তো বিএনপিকে আহ্বান জানাবো রাষ্ট্র পুনর্গঠনের কাজে আসলে আমরা যাতে একত্র থাকি এবং ঐক্যবদ্ধ থাকি। অভ্যুত্থানের পরে যখন আমাদের নাগরিক কমিটি 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে, তারপর থেকে আমরা বলেছিলাম যে সহযোগিতা ও জবাবদিহিতার মধ্যে আমরা এই সরকারকে রাখবো, কিন্তু এখন পর্যন্ত সহযোগিতার চেয়ে আমরা জবাবদিহিতার মধ্যেই তাদেরকে বেশি রেখেছি। তার কারণ এই যে আমরা জাতিগতভাবে এবং আমাদের সমষ্টিগতভাবে আমরা দেখেছি যে অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, জবাবদিহিতা না থাকলে যে কোনো সরকার আসলে কি পরিমাণে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এবং যেহেতু আমরা বলছি যে এই মুহূর্তে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপটা হয়নি, এই কারণে আমরা মনে করছি আমাদের সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে চরম জবাবদিহিতার মধ্যেই তাদেরকে থাকতে হবে। এই জবাবদিহিতে একমাত্র তাদেরকে দ্রুত ফাংশন করতে এবং অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে আমাদেরকে সাহায্য করবে, অভ্যুত্থানকে স্ট্যাবলিশ করতে সাহায্য করবে। এই কারণে আমরা আমাদের যত বক্তব্য দেখবেন, আমাদের যত দাবি দেওয়া দেখবেন, আমাদের যত প্রেস রিলিজ, যত প্রেস বিজ্ঞপ্তি গেছে, চাচাছোলার সমালোচনা আমরা করেছি এবং প্রত্যেকটা বিষয়ে আমরা তাদের কাছ থেকে জবাব জানতে চেয়েছি, তাদের কমিশনের রিপোর্টগুলো কি আপডেট দিচ্ছে এই বিষয়ে জানতে চেয়েছি। এবং সহযোগিতার জায়গায় আমরা এখন পর্যন্ত তাদেরকে সহযোগিতার মাত্রায় আসলে যেতেই পারিনি, কারণ একটা বিপ্লব পরবর্তী সময়ে যেহেতু ফ্যাসিস্ট কাঠামোর বিলোপটা হয়নি, এখন এমন অনেক কিছু ভুল হবে যেগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা মনে করি এটাই সবচেয়ে বড় সহযোগিতা তাদের জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখা, এটাই তাদের জন্য সবচেয়ে বড় সহযোগিতার অংশ। এই কারণে আমরা বলতে চাই যে কিংস পার্টে যে তকমা আমাদের গায়ে লাগানো হচ্ছে, এটা সুনির্দিষ্ট হলে ভালো হয়। এই ধরনের টার্ম অ্যান্ড টার্মিনোলজি ব্যবহার করে আসলে ট্যাগিংয়ের রাজনীতিটাই করা সম্ভব, কিন্তু জনমানুষের মধ্যে থেকে আসলে একটা গড়ে ওঠা যেই রাজনৈতিক শক্তি, সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করাটা, এটা একটা অভ্যুত্থানের শক্তির জন্য কোনোভাবেই শোভনীয় নয়। দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিছু ধারণা আমরা একটি রাফ আকারে প্রথম প্রেস রিলিজে আমরা ব্যক্ত করেছি, এবং প্রথম ধারণার মধ্যে আমাদের ছিল যে এই মুহূর্তে যে রাজনৈতিক শক্তি আছে, এই রাজনৈতিক শক্তিগুলোর একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন, এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই ধরনের কাঠামো আছে, এই কাঠামোগুলোর মধ্যেও আমরা ফ্যাসিজমের উপাদান দেখতে পাচ্ছি। আমরা সবগুলো দলকে আহ্বান জানিয়েছি যে আপনাদের রাজনৈতিক যে সংস্কৃতি আছে, আপনাদের দলীয় যে কাঠামোর মধ্যে যেই সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো করুন, এবং সেভাবে আমরা আসলে রাষ্ট্র পুনর্গঠনের কাজটা, রাষ্ট্রের সংস্কারের কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারবো। তার কারণ এই যে শুধুমাত্র কাঠামো নিয়ে আমরা শুধুমাত্র সংস্থাভিত্তিক বা প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করলে এখন আর হচ্ছে না। বাংলাদেশ একটি পুরোপুরি রাজনৈতিক একটি দেশ, আমাদের সমস্ত সিদ্ধান্ত আসলে রাজনৈতিক মাঠে হয়। তো রাজনৈতিকভাবে সমাধান হওয়ার জন্য দলগুলোর ভিতরে অভ্যন্তরীণ সংস্কার হওয়া খুবই প্রয়োজন। যেই দলগুলোতে আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, গুম, খুন, এগুলাকে পারমিট করার কোনো ধরনের লিগ্যাল প্রসেস যদি থাকে বা কোনো ধরনের সিস্টেম যদি থাকে যে যারা সন্ত্রাসী তারাও দলগুলোতে বেশি প্রাধান্য পাবে, এই ধরনের সিস্টেম থাকলে আসলে মোটা দাগে আমরা কখনোই রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে পারবো না। এই কারণে আমরা বলেছি যে এইটা একটা বিষয়, এবং আমরা বলেছি যে মোটা দাগে আমাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে হবে। এই রাজনৈতিক দলগুলোর সংস্কারের মধ্যে দিয়ে আমরা চাই যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে। সেই সাথে আছে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের কথা। অর্থনৈতিক সংস্কারের বিষয়ে অবশ্যই আমরা কমিশনগুলোর উপর নির্ভর করব, এবং সেই সাথে নানান ধরনের সংস্থা আমাদের আছে যেগুলোকে আসলে এই মুহূর্তে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন, এবং আন্তর্জাতিক যদি সহায়তাও প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, সেভাবে করে আমরা অর্থনৈতিকভাবে আমরা কী ধরনের নীতি নির্ধারণী জায়গায় যাব, সেই বিষয়গুলো আমাদের আলাপ করা প্রয়োজন। এবং সামাজিক বন্দোবস্তের কথা আমরা বলেছি, আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট আমলে যেটা করেছে, আমাদের যত রকমের সামাজিক নেতৃত্ব আছে, সব ধরনের সামাজিক নেতৃত্বের বুনট তারা ধ্বংস করেছে। তারা একজন আলেমকে আওয়ামী লীগ বানিয়েছে, তারা একজন হকারকেও আওয়ামী লীগ বানিয়েছে, একজন আর্টিস্টকেও আওয়ামী লীগ বানিয়েছে, একজন শিক্ষককেও আওয়ামী লীগ বানিয়েছে, এবং এই
প্রত্যেককে দিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এবং আমরা চাই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যে কাঠামো আছে এটা চলে গিয়ে এটাকে আমরা ভেঙে দিয়ে আমরা সামাজিক যে নেতৃত্বগুলো আছে, একজন ইমামের যে মর্যাদা থাকে, একজন পুরোহিতের যে মর্যাদা থাকে একটা সমাজে, সেই মর্যাদাগুলো আবার সমাজে প্রতিষ্ঠিত হোক। এবং এইটা করার জন্য এই পুরো সব কিছু মিলিয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। প্রথমত এখানে দুটি বিষয় উল্লেখ করতে হবে। প্রথমত এখানে আমরা দেখিনি যে একটা সাধারণ ছেলে স্বপ্ন দেখতে পারে তার সিটে যদি বিএনপি বা আওয়ামী লীগের একটা নেতার কোনো ছেলে থাকে, প্রাক্তন নেতা বা বর্তমান নেতার কোনো ছেলে থাকে, তাহলে তার পক্ষে স্বপ্ন দেখা সম্ভব না যে ওই সিটে সে এমপি হয়ে জয়ী হয়ে আসবে। আমরা এই অবস্থাটার পরিবর্তন চাই। এই যে পরিবারতন্ত্রের রাজনীতি শুধুমাত্র শেখ পরিবার বা জিয়া পরিবার এই ধরনের পরিবারের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এটা একদম রুট লেভেল পর্যন্ত চলে গেছে। তো আমাদের দরকার যে এটা পরিবর্তন হয়ে আসলে যোগ্যতার ভিত্তিতে বা দক্ষতার ভিত্তিতে রাজনৈতিক নেতৃত্ব সিলেক্ট করার। তো আমরা যে সামনে যে নির্বাচনটা চাচ্ছি সেই নির্বাচনে আসলে তরুণ নেতৃত্ব উঠে আসবে গ্রাসরুট থেকে। এবং আমরা মনে করি যে একটা প্রত্যন্ত অঞ্চলে, পাবনার একটা প্রত্যন্ত গ্রামে আমাদের নেক্সট প্রধানমন্ত্রী লুকিয়ে আছে, সে সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমাদের ওই সুযোগটা করে দিতে হবে। এবং আমরা চাই যে এরকম যে কোনো লেভেল থেকে আসলে পার্লামেন্টে অংশগ্রহণ করার মতো নেতৃত্ব উঠে আসবে। এবং আমরা যেহেতু সংবিধান সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা, এবং আমরা উচ্চকক্ষে বলেছি যে এটাও সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত। এবং সেক্ষেত্রে এখানে স্পেশালাইজ যত ভার্সন আছে, এবং আমরা দেখছি যে গ্রাম থেকে বিভিন্ন ধরনের ছেলেপেলে, বিভিন্ন ক্লাসের ছেলেপেলে ইউনিভার্সিটিতে পড়তে আসছে, কিন্তু তারা আসলে পার্লামেন্টে যাওয়ার স্বপ্নটা কতটুকু দেখতে পারছে। আমরা চাই যে এই সব ধরনের জায়গা থেকে আসলে তরুণ নেতৃত্ব উঠে আসুক এবং তারা জাতীয় সংসদে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে পারুক। সেই সাথে আরেকটা বিষয় বলবো যে অভ্যন্তরীণ যেই দলের যেই সংস্কৃতি এবং গণতান্ত্রিকতার কথা আমরা বলবো যে এই মুহূর্তে আমরা দেখবেন যে শীর্ষ নেতার যে কনসেপ্ট সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে চাইছে। শীর্ষ নেতার কাল্ট যে তৈরি করার যে সিস্টেম আছে সেটাতে করে দেখা যায় যে শুধুমাত্র এক জায়গায় সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার অ্যাকুমুলেট হয়, এবং সেটা যদি ফল করে তাহলে পুরো সংগঠন ফল করে। আমরা শীর্ষ নেতার কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে চাই এবং নানান জায়গায় নানান ডাইভার্সিটির লোকজন মিলে নানান ধরনের শক্তির একত্রিত হয়ে আসলে বাংলাদেশের পুনর্গঠনের কাজে লাগবে এবং সেভাবেই একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, এটাই আমরা মনে করি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমরা উমেন রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা আগে বলি। আমরা একেবারেই কমিটির শুরু থেকে শুধুমাত্র উমেন রিপ্রেজেন্টেশন না, এবং আমরা সমস্ত দলিত জনগোষ্ঠী এবং যারা অন্যান্য মাইনরিটি যারা আছেন সবার যাতে অংশগ্রহণ থাকে সেটা আমরা একেবারেই নিশ্চিত করার চেষ্টা করেছি। এবং এক্ষেত্রে আমরা প্রচুর সময় ব্যয় করেছি এই কারণে যে এই জনগোষ্ঠীকে আসলেই রিপ্রেজেন্ট করে এবং পলিটিক্যালি তারা বাংলাদেশকে নিয়ে কনসার্ন, বাংলাদেশের পুনর্গঠনের জন্য তারা কনসার্ন। এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করার জন্য, তাদের সাথে ওই কানেকশন বিল্ড আপের জন্য আমরা যথেষ্ট সময় ব্যয় করেছি। এবং সেই সাথে আমরা বলেছি যে 25% উইমেন রিপ্রেজেন্টেশন না থাকলে কোনো কমিটি আহ্বায়ক কমিটিতে রূপান্তরিত হতে পারবে না। এটা একদম মিনিমাম হিসেবে আমরা বলেছি, সর্বনিম্ন। কিন্তু এটার সব কিছুর পরেও আমরা বলতে চাই আমরা এই ধরনের প্রতিনিধিত্বশীল রাজনীতির যে ধারা এবং এই সংরক্ষিত আসনের যে ধারা, এটারও আমরা দীর্ঘ সময় আমরা চাই না এটা লেংদি হোক। আমরা চাই যে এমন একটা সিস্টেম যেখানে ওই সিস্টেমের মধ্যে দিয়েই, এটার নেতৃত্ব চয়েসের মধ্যে দিয়ে আসলে নতুন নানান ধরনের নেতৃত্ব, নানান ধর্মের, নানান মতের, নারী পুরুষ ভেদে সকল নেতৃত্ব এখানে উঠে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কমিটিগুলো আছে এখানে নারী নেতৃত্বর যেই জায়গাটা আমরা দেখেছি যে এখানে ডাকসু থেকে উঠে আসা নারী নেতৃত্ব আছে এবং নানান সেক্টরের নানান পেশার নারী নেতৃত্বরা আছেন। কিন্তু আমরা এই জায়গাগুলোকে আমরা বলছি যে নেতৃত্বের জায়গাটার যোগ্যতাটা পূরণ করে ওনারা এগিয়ে আসছে। কিন্তু এমন না যে নারী রাখতে হবে এই কারণে রাখার জন্য রাখা, বা কোনো ধর্মের ব্যক্তিকে রাখতে হবে সেই জন্য রাখা, ব্যাপারটা আমরা এভাবে দেখছি না। আমরা দেখছি তাদের যে সেক্টর আছে, তাদের যে পেরিফেরি আছে বা তাদের যে অঙ্গন আছে, এই অঙ্গনে যারা সবচেয়ে বেশি প্রতিনিধিত্বশীল, সবচেয়ে বেশি নেতৃত্বস্থানীয়, তাদেরকে আমরা বেছে আনার চেষ্টা করছি। আমাদের এই 15 বছরের ফ্যাসিস্ট আমলের পরে বাংলাদেশের সকল মানুষের এক ধরনের রাজনৈতিক উত্তরণ ঘটেছে এবং তার মধ্যে দিয়ে সকল মতের মানুষ কিছু কিছু জায়গা নিজেদের ব্যক্তিগত হয়তো
কিছু সাংগঠনিক জায়গা এগুলো কম্প্রোমাইজ করতে শিখেছে এবং সামষ্টিক যে প্রয়োজন, বাংলাদেশের যে সামষ্টিক প্রয়োজন, সেই সামষ্টিক প্রয়োজনের উদ্দেশ্যে নিজেদের জায়গা ছেড়ে দিয়েও অন্যের সাথে হাত মিলানোর জন্য, সেই একই সূত্রে গাঁথা হওয়ার জন্য তারা নিজেদের জায়গাগুলোও ছাড়তে রাজি হয়েছে। আমাদের তরুণ জনগোষ্ঠীর মধ্যে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে অন্তত এই তরুণ জনগোষ্ঠী একেবারেই নিজেদের যেই কনসেপ্ট, নিজেদের যে মাথা, সেটা বিকিয়ে দেয়নি এবং আমাদের তরুণ জনগোষ্ঠী রিজিড নয়, তারা ফ্লেক্সিবল এবং তারা সবার সাথে মিলে কাজ করার জন্য উদ্গ্রীব। এবং আপনি যেটা বললেন যে এইখানে আমাদের কমিটির মধ্যে যারা আছেন তাদের মধ্যে নানান ধরনের নানান মতের মানুষ আছে, এটা কীভাবে ওয়ার্কআউট করছে? এটা ওয়ার্কআউট করছে কারণ এখানে সকলের একটা মত আছে যে বাংলাদেশকে অ্যাজ এ স্টেট স্ট্যাবলিশ করতে হবে, বাংলাদেশের স্টেটের যত ফাংশনারি আছে এটাকে ঠিক করতে হবে, এটার যে টোটাল যে রিকনস্ট্রাকশন প্রসেস এটার সাথে সকলে একমত। এবং এই কাজগুলো করার জন্য আসলে কিছু লজিক্যাল যে জায়গাগুলো আছে, যৌক্তিক যে সংস্কারগুলো প্রয়োজন, এই যৌক্তিক সংস্কারের ব্যাপারে যারা একমত তাদের সাথেই আমরা কাজ করতে পারবো। এবং সেই সাথে বাংলাদেশকে নিয়ে যারা গ্রেটার যে স্বপ্নগুলো আছে, যেই বড় স্বপ্নগুলো আছে, বাংলাদেশকে সাউথ এশিয়ার মধ্যে একটা রোল মডেল, অলরেডি বাংলাদেশ একটা রোল মডেল, কারণ এই ধরনের অভ্যুত্থান আসলে নজিরবিহীন সাউথ এশিয়া একটা বাংলাদেশকে সেই সম্মানের জায়গাটা, সেই গুরুত্বের জায়গাটা যদি আমরা দিতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে আসলে কি নিয়ে তরুণ জনগোষ্ঠী আসলে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখবে? এই বিষয়গুলোতে যারা একমত, তাদের মত যাই হোক না কেন, তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করছি। সেই সাথে আমাকে অ্যাড করতে হবে, এই নাগরিক কমিটিতে যারা যুক্ত হচ্ছেন তাদের কোনো পার্সোনাল মত, তাদের যত পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, তার কারণে কখনোই যুক্ত হচ্ছেন না, যুক্ত হচ্ছেন এটা ব্যতীত। তার মানে অভ্যুত্থানের সময় যাদের যে কোনো জায়গা থেকে ন্যূনতম অবদানও ছিল, যারা যেভাবে আসলে এখানে অবদান রেখেছে, তারা তাদের ওই মর্যাদার ভিত্তিতে এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। আমাদের পক্ষে এটাই শুধু আশা করা সম্ভব যে নতুন রাজনৈতিক দলটা আসতে যাচ্ছে তাদেরকে অবশ্যই এই মুহূর্তে মধ্যমপন্থী একটি অবস্থান নিতে হবে। এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক দলটি হয়নি, এখনও আমরা বলতে পারছি না তারা কারা হবেন এবং তারা কিভাবে করবেন, কিন্তু আমরা আশা করতে পারি যে তারা আসলে একটি মধ্যমপন্থী অবস্থান গ্রহণ করবেন, যাতে করে সকল ধরনের মতের সাথে তাদের অবস্থানের একটি অ্যামালগেমেশন হয় এবং তারা যাতে যৌথতার ভিত্তিতে কাজ করতে পারেন। এবং সেই সাথে আমাদেরকে বলতেই হবে যে বাংলাদেশের যে প্রয়োজনগুলো এই মুহূর্তে আছে, একটা দেশের একটা রাষ্ট্রকে গঠন করার জন্য যেই ন্যূনতম প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো যেমন একটি নতুন সংবিধান আমাদের অবশ্যই প্রয়োজন, এই ধরনের বেসিক যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো তো ঐক্যমত্য থাকাই একমাত্র এই মুহূর্তে আমাদেরকে একসাথে রাখতে পারে এবং এই পুনর্গঠনের কাজটা সহজ করতে পারে। না, আমাদের বিতর্কে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হয়ে গেল তখন যখন আসলে আমরা দেখলাম যে বিতর্কে এটা আর স্থায়ী থাকেনি। আমরা দেখলাম যে বরিশালে আমাদের বিজয় র্যালি 16 ডিসেম্বরে হামলা পর্যন্ত হয়েছে এবং আমরা আসলে বিতর্ককে আমরা স্বাগত জানাই। যদি কোনো ডিবেট থাকে আমরা সেগুলো রাজনৈতিক ময়দানে আমরা করতে আগ্রহী, কিন্তু এই ধরনের আমরা যদি পুরনো সংস্কৃতির মধ্যেই থাকে, হামলা করা এবং ডিসক্রেডিটেড করা এবং বিভিন্নভাবে ট্যাগিং করা, এই রাজনীতির মধ্যেই যদি আমরা থাকি, তাহলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কার কাছে চাইছি? এবং আমরা চাইবো যে তারা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুক এবং সংস্কার আগে না নির্বাচন, আমরা বলবো এটা প্যারালালি চলা উচিত এবং সংস্কার এবং নির্বাচনকে কোনোভাবে মুখোমুখি দাঁড় করানো যাবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সংস্কার এবং নির্বাচনকে একটি মুখোমুখি অবস্থানে নিয়ে এবং জনগণকে ডিসাইড করতে বাধ্য করা হচ্ছে যে কোনো একটা। ওয়াই নট বোথ? আমাদের জনগণ কেন, বাংলাদেশের জনগণ 2000 শহীদের রক্তের বিনিময়ে সংস্কার এবং নির্বাচন দুইটা জিনিস একবারে পেতে পারে নাকি? তো আমরা চাইবো যে এই ধরনের বাইনারি ক্রিয়েট না করে আসেন আমরা সাম্যের পথে হাঁটি এবং আসেন আমরা যে ঐক্যবদ্ধ রূপে ছিলাম সেই রূপে হাঁটি। কিন্তু আমার একটা জিনিস অ্যাড করতে হবে, বাংলাদেশের মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য বা কাউকে ক্ষমতায় আনার জন্য 5 আগস্ট রাস্তায় নামেনি এবং 16 দিন আন্দোলন করেনি। এবং এই জিনিসগুলো আমাদের মানে যেই প্রপাগান্ডা চলছে, এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, কারণ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল বড়। মানুষ একটা নিজের জীবন তার নিজের জীবনের চেয়ে কম দামি কোনো কিছুর জন্য বিকিয়ে দিতে পারে না। নির্বাচন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার মানে এই না যে নির্বাচন একমাত্র আকাঙ্ক্ষা ছিল। যেই 500 মানুষ চোখ হারিয়েছেন, সেই চোখগুলোর দাম শুধুমাত্র নির্বাচন নয়, বাংলাদেশকে
টোটাল রিফরমেশন করতে হবে, বাংলাদেশকে পুরোপুরি পরিবর্তন করার আকাঙ্ক্ষা আমাদেরকে জিইয়ে রাখতে হবে এবং এই আকাঙ্ক্ষা যারা আসলে বাধাগ্রস্ত করবেন সেই বাধাগ্রস্ত করার মাধ্যমে আসলে অভ্যুত্থানকে তারা পিছিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বলবো যে আপনারা আপনাদের অভ্যুত্থানের শক্তির যেই রূপে আপনারা ছিলেন সেই রূপে আপনারা আসুন। 5 বছর পরে অবশ্যই আমরা দেখতে চাইবো যে আমরা যে রাজনৈতিক জনগোষ্ঠীর কথা বলছি এই রাজনৈতিক জনগোষ্ঠীর কাজটা এগিয়ে নেওয়ার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়ে উঠেছে এবং তারা তাদের দলগত জায়গায় তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে আনছে, এটা আমরা দেখতে চাই। এবং আমরা চাইবো যে তারা তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে আনার ক্ষেত্রে তাদেরকে অবশ্যই ক্যাডার বাহিনী বা সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে না, টেন্ডারবাজি করতে ব্যবহার করবে না এবং তাদেরকে আসলে রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলবে এবং তাদেরকে সামনে দিয়ে আসলে এক একটি রাজনৈতিক দল আগাবে। এবং সেই সাথে অবশ্যই 5 বছর পর আমি দেখতে চাইবো যে বাংলাদেশে যেই শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের যে বিষয়টা আছে, আমরা যেমন আমাদের সংবিধান সংস্কার যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সবচেয়ে বেশি ভালো হয় এমন সিস্টেম করলে, এমন কাঠামো করলে যেখানে আসলে তত্ত্বাবধায়ক সরকার আর প্রয়োজন হচ্ছে না, বাংলাদেশেরই আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি এই অবস্থার মধ্যে আমরা চলতে থাকি তাহলে হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেই গণতন্ত্র হয়তো হুমকির মুখেই পড়তে থাকবে। কিন্তু আমাদের প্রয়োজন এমন একটি সিস্টেম, এমন একটি অবস্থা যেখানে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কোনো সরকারের আমলেই যাতে একটি সুন্দর নির্বাচন গঠিত হয় এবং নির্বাচন আমরা দেখতে পাই। তো আমরা আসলে চাইবো যে সামনে যাতে তরুণ নেতৃত্ব সামনে আসে এবং শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের যে বিষয়টা সেটা আমরা যাতে সামনের দিনে দেখতে পাই।